আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছি পাবলিক ফিন্যান্স। পাবলিক ফিন্যান্সের বার্ডেন অফ ট্যাক্সেশন অধ্যায়টি আমরা পড়ছি এবং এর যে টপিকটি নিয়ে আজ আমরা পড়ব সেটি হচ্ছে ট্যাক্সেবল ক্যাপাসিটি বা কর বহন ক্ষমতা। কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ বিশেষ কষ্ট না করে সর্বাধিক যে পরিমাণ করের বোঝা বহন করতে পারে তাকেই বলা হয় কর বহন ক্ষমতা। একটি দেশের জনগণ একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত দেখা যায় যে 1 বছরের জাতীয় আয়ের যে অংশ সরকারকে কর হিসাবে প্রদান করতে সক্ষম হয় তাকে আমরা বলি কর বহন ক্ষমতা। আবার অন্যভাবে এভাবেও বলা যায় যে সরকার দেশের জনগণের উপর সর্বাধিক যে পরিমাণ কর ধার্য করতে পারে তাই হচ্ছে কর বহন ক্ষমতা। অর্থাৎ জনগণ তাদের আয়ের যে অংশ সরকারকে কর হিসাবে প্রদান করলে তাদের স্বাভাবিক এবং যুগোপযোগী চাহিদা পূরণে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, তাকে বলা হয় কর বহন ক্ষমতা। তাহলে আমরা বুঝতে পারলাম কর বহন ক্ষমতা হচ্ছে আসলে সরকারকে একটি দেশের জনগণ ন্যূনতম কষ্ট না করে যে পরিমাণ কর প্রদান করতে পারে সেটি হচ্ছে সেই দেশের জনগণের কর বহন ক্ষমতা। এই কর বহন ক্ষমতা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, আমরা এখন একটু সেগুলো দেখব। অধ্যাপক স্যার জোসিয়াস স্ট্যাম্পের মতে দেশের মোট উৎপাদন থেকে জনগণের জীবনধারণ স্তরে বেঁচে থাকার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা বাদ দিয়ে উদ্বৃত্ত যা থাকে তাই হচ্ছে কর বহন ক্ষমতা। অর্থাৎ একটি দেশের জনগণের মোট উৎপাদন থেকে তার বেঁচে থাকার জন্য যা পরিমাণ অর্থ প্রয়োজন তা বাদ দিয়ে যা বেশি থাকবে সেটি সে কর হিসাবে প্রদান করতে পারবে, সেটি তার কর বহন ক্ষমতা। আবার প্রখ্যাত অর্থনীতিবিদ ফিল্ডে সিরাজের মতে কর বহন ক্ষমতা হলো নিষ্পেষণ বা নিংড়ানোর নিম্ন সীমা। এটি হচ্ছে যে ন্যূনতম ভোগের উপর মোট উৎপাদনের উদ্বৃত্ত অংশ যা জনগণের জীবনযাত্রার মান অপরিবর্তিত রেখে উৎপাদন স্তর বজায় রাখার জন্য প্রয়োজনীয়। অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে ওনার মতে যে পর্যন্ত জনগণ সরকারি তহবিলে অর্থ প্রদান করতে নিষ্পেষিত হবে না সে পর্যন্তই আসলে তার কর বহন ক্ষমতা আছে বলে বিবেচিত হবে। আর মাসগ্রেভ বলেছেন যে জাতিকে টিকিয়ে রাখার জন্য ত্যাগকে নির্দেশ করে কর বহন ক্ষমতা। অর্থাৎ একটি জাতিকে টিকিয়ে রাখার জন্য যে পরিমাণ কর দিতে হয় সেই জন্য যে ত্যাগ করা দরকার সেটুকুই হচ্ছে তার কর বহন ক্ষমতা। এই সমস্ত বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে অধ্যাপক কলিন কার্কের মতে উনি বলেছেন যে পুঁজিবাদী দেশসমূহে কর প্রদানের ক্ষমতা আনুমানিকভাবে জাতীয় আয়ের শতকরা 25% চেয়ে বেশি হলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেবে। অর্থাৎ ওনার মতে যে একটি দেশের পুঁজিবাদী যে দেশসমূহগুলো আছে সে সমস্ত দেশে আসলে জাতীয় আয়ের শতকরা 25% পর্যন্ত হতে পারে বলে উনি অভিহিত বা মত প্রকাশ করেছেন। সেই দেশের জাতীয় শতকরা 25% পর্যন্ত একটি দেশের লোকজন কর দিতে সক্ষম হয়। তাহলে আসলে বোঝা যাচ্ছে আমরা যে একটি দেশের জনগণ যে পরিমাণ কর পরিশোধ করলে তার স্বাভাবিক জীবনযাপন, কর্মোদ্যম এবং জাতীয় আয়ের বন্টনের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না, তাই আসলে হলো সেই দেশের জনগণের কর বহন ক্ষমতা। অর্থাৎ কর প্রদান করার ফলে জনগণের যে জীবনযাত্রার মান বা জীবনযাত্রা, তার কর্মোদ্যম এবং জাতীয় আয়ের যে বন্টন এটার উপরে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, সেটি হচ্ছে সেই দেশের জনগণের কর বহন ক্ষমতা। এটিকে আমরা যদি একটু সূত্রের আকারে প্রকাশ করি বা সমীকরণের আকারে তাহলে দেখা যাচ্ছে এভাবে লিখতে পারি যে আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি ইকুয়াল টু জিএনপি মাইনাস সি প্লাস এস। অর্থাৎ এখানে টিসি বা ট্যাক্সেবল ক্যাপাসিটি হচ্ছে কর বহন ক্ষমতা, জিএনপি হচ্ছে মোট জাতীয় উৎপাদন এবং সি হচ্ছে আমাদের কনজাম্পশন বা মোট ভোগ ব্যয় এবং এস হচ্ছে মোট সঞ্চয়। অর্থাৎ আমাদের যা ভোগ ব্যয় এবং সঞ্চয় আমরা যা করি
সেটিকে যোগ করে আমাদের জিএনপি থেকে বাদ দিলে যা থাকে সেটুকুই হচ্ছে আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি বা কর বহন ক্ষমতা। এখন এই কর বহন ক্ষমতাকে আমাদের বিভিন্ন অর্থনীতিবিদ মানে দুই ভাগে এটাকে ভাগ করেছেন। তাদের মাঝখানে রয়েছেন আমাদের অধ্যাপক সিরাজ এবং ডাল্টন। ওনারা কর বহন ক্ষমতাটাকে মূলত দুই ভাগে ভাগ করার নির্দেশ প্রদান করেছেন। সেটি হচ্ছে পরম কর বহন ক্ষমতা বা অ্যাবসলিউট ট্যাক্সেবল ক্যাপাসিটি এবং আপেক্ষিক কর বহন ক্ষমতা বা রিলেটিভ ট্যাক্সেবল ক্যাপাসিটি। চলো আমরা প্রথমে জানি যে আমাদের পরম কর বহন ক্ষমতা বা অ্যাবসলিউট ট্যাক্সেবল ক্যাপাসিটি কোনটি। কোনো বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই সরকার জাতীয় আয়ের যে অংশ বা যে পরিমাণ অর্থ জনগণের নিকট হতে কর হিসাবে আদায় করে তাকে চরম কর বহন ক্ষমতা বলে। অর্থাৎ যে পরিমাণ কর দিলে জনগণের কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, সেটি হচ্ছে আমাদের চরম কর বহন ক্ষমতা। এ সম্পর্কে আমাদের স্যার জোসিয়াস স্ট্যাম্প বলেছেন যে জনগণ সত্যিকার অর্থে অসন্তুষ্ট না হয়ে ভরণ পোষণ স্তরের নিচে না নেমে এবং উৎপাদনের উল্লেখযোগ্য ফাটল সৃষ্টি না করে সরকারের ব্যয় নির্বাহের জন্য যে পরিমাণ অর্থ কর হিসাবে দিতে পারে তাকে চরম কর বহন ক্ষমতা বলে। তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো কথা হয়েছে। একটি হচ্ছে যে জনগণ সত্যিকার অর্থে অসন্তুষ্ট হবে না, ভরণ পোষণ স্তরের নিচে নামবে না এবং উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। সেই হিসাবে যদি সরকারের ব্যয় নির্বাহের জন্য জনগণ যে অর্থ দিতে প্রস্তুত থাকে সেটাই হচ্ছে চরম কর বহন ক্ষমতা। কিন্তু এই সংজ্ঞাটিতে কিছুটা অস্পষ্টতা রয়েছে। এখানে অসন্তুষ্টি, ভরণ পোষণের স্তর এসব নির্দেশকের জন্য আসলে কোনো বস্তুগত মাপকাঠি নেই। কারণ এই যে উপাদানগুলোর কথা বলা হলো, এই উপাদানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। আবার প্রফেসর ফিনলে সিরাজের মতে চরম কর বহন ক্ষমতা হলো ন্যূনতম ভোগের উপর উদ্বৃত্ত অংশ যা সময় ব্যবধানে করদাতাদের জীবনযাত্রার মান প্রদত্ত অবস্থায় ওই পরিমাণ মাথাপিছু উৎপাদন বজায় রাখার জন্য প্রয়োজন। তাহলে এখানে দেখছি যে ন্যূনতম ভোগের উপরের যে উদ্বৃত্ত অংশটুকু আছে সেটুকুই দিতে বলেছেন, যা জীবনযাত্রার মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় সেটি হবে। আসলে একজন নাগরিকের জন্য সত্যিকার অর্থে কি প্রয়োজন তা চরম কর বহন ক্ষমতা নির্দেশ করে। তবে দেশের জন্য কোনটি প্রযোজ্য তা কিন্তু এখানে নির্দেশ করা যায় না। সুতরাং আমরা এভাবেও বলতে পারি যে বিরূপ আর্থিক ও মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি না করে সরকার দেশের জনগণের কাছ থেকে যে পরিমাণ সর্বোচ্চ কর আদায় করতে পারে তাই হচ্ছে পরম কর বহন ক্ষমতা। যদি কর ধার্যের ফলে দেখা যায় যে অবাঞ্ছিত প্রতিক্রিয়া হচ্ছে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হ্রাস পাচ্ছে, তাহলে বুঝতে হবে যে জাতীয় কর বহন ক্ষমতাটি অতিক্রম করে ফেলেছে। আর ফিনলে সিরাজের যে এই সংজ্ঞাটি সেটিতেও কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এখানে একটি কথা বলা হয়েছে যে ন্যূনতম ভোগ। আসলে ন্যূনতম ভোগ কি সেটিও একটি অস্পষ্ট ধারণা, কারণ এটিও দেশ কালের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে সংজ্ঞাটি ফিনলে সিরাজের সেটি কিন্তু আধুনিক কল্যাণ অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়, কারণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। সুতরাং দেখা যায় যে এটি কিছুটা হলেও আমাদের মাঝখানে বিভ্রান্তির সৃষ্টি করে। অবশ্য ফিনলে সিরাজ পরবর্তীতে চরম কর বহন ক্ষমতার একটি বিকল্প সংজ্ঞাও প্রদান করেছেন। তিনি সেখানে বলেছেন যে চরম কর বহন ক্ষমতা হলো জাতির সর্বোচ্চ কর বহন ক্ষমতা, সর্বাধিক পরিমাণ কর যা সংগ্রহ করা যায় এবং জাতির সর্বাধিক কল্যাণের জন্য ব্যয় করা যায়। এবং তিনি এটিও বলেছেন যে চরম কর বহন ক্ষমতা সমাজকে করের মাধ্যমে নিংড়ানোর সীমা। কিন্তু এখানেও কিছুটা অস্পষ্টতা আছে, কেননা সর্বাধিক কল্যাণ, নিংড়ানো এই যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মাপকাঠি কোনো নেই বা উপযুক্ত কোনো মেজারমেন্ট নেই যার সাহায্যে এটি আমরা পরিমাপ করতে পারি। আবার আমরা দেখব যে চরম কর বহন ক্ষমতাকে ট্যাক্স জিডিপি অনুপাত বলা যায়,
যা একটি দেশের মোট জাতীয়, আমরা ধরে নেই যে 100 টাকা যদি হয় এবং তার মধ্যে যদি জনগণের কাছ থেকে 20 টাকা কর হিসাবে আদায় করা যায়, তাহলে আমরা বলি সেটা হচ্ছে এক্স জিডিপি অনুপাত হচ্ছে 20% বা 20%। অর্থাৎ আসলে চরম কর বহন ক্ষমতাটা হচ্ছে একটি দেশের জনগণের, আমরা বলতে পারি ন্যূনতম সর্বোচ্চ পর্যায়ে সে যতটুকু কর দিতে পারে, যার ফলে তার ভোগ, উৎপাদন ইত্যাদির উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, সেটি হচ্ছে চরম কর বহন ক্ষমতা। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের আপেক্ষিক কর বহন ক্ষমতা। কোনো সাধারণ ব্যয় নির্বাহের জন্য একটি জাতি অন্যান্য জাতির তুলনায় মোট যে পরিমাণ কর দিতে সক্ষম তাকে বলা হয় আপেক্ষিক কর বহন ক্ষমতা। তাহলে এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এখানে কর বহন ক্ষমতাটি বের করার জন্য আমরা একটি জাতির সঙ্গে আরেকটি জাতির কম্পেয়ার করছি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটি দেশের সাথে অন্য দেশের কর বহন ক্ষমতার তুলনা, কিংবা একটি দেশের দুটি ভিন্ন ভিন্ন সময়ে কর বহন ক্ষমতার তুলনা, কিংবা একটি দেশের দুটি ভিন্ন এলাকার কর বহন ক্ষমতার তুলনাই হলো আপেক্ষিক কর বহন ক্ষমতা। তাহলে আপেক্ষিক কর বহন ক্ষমতা যখন আমরা নির্ণয় করব, তখন কিন্তু আমরা একটির সঙ্গে আরেকটির তুলনা করছি। অর্থাৎ যদি দুটি জাতি নেই, তাহলে এক জাতির তুলনায় অন্য জাতির কর দেওয়ার ক্ষমতা কিরকম সেটা বিবেচনা করবো। যদি সময় দুটো নেই, তাহলে এক সময়ের সঙ্গে আরেক সময়ের কর বহন ক্ষমতা কতটুকু সেটি দেখবো। কিংবা যদি ভিন্ন এলাকাও নেই, তাহলেও কিন্তু আমরা দুটি ভিন্ন এলাকার একই দেশের জনগণের কর বহন ক্ষমতা কেমন সেটি যদি আমরা পরিমাপ করি, তাহলে সেটিকে আমরা বলছি আপেক্ষিক কর বহন ক্ষমতা। কোনো সাধারণ ব্যয় নির্বাহের জন্য একটি জাতি অন্য জাতির তুলনায় মোট যে পরিমাণ কর দিতে সক্ষম হয় তাকেই বলা হয় আপেক্ষিক কর বহন ক্ষমতা। আমরা যদি দেখি যে দুটি দেশের আর্থসামাজিক অবস্থা যদি একই রকম হয়, তাহলে দেখা যায় যে তাদের জনগণের কর বহন ক্ষমতার মধ্যে সাধারণত এই তুলনাটা করা হয়ে থাকে। আমরা যদি দেখি যে দুটি দেশ নেই, যে এ দেশ এবং বি দেশ, যে এ দেশের ট্যাক্স জিএনপি অনুপাত 20% আর বি দেশের ট্যাক্স জিএনপি অনুপাত হচ্ছে 25%, তাহলে আমাদের বুঝতে হবে যে বি দেশের জনগণের আপেক্ষিক কর বহন ক্ষমতা বেশি, আর অন্যদিকে এ দেশের জনগণের আপেক্ষিক কর বহন ক্ষমতাটি হচ্ছে কম। একটি দেশের বিভিন্ন অঞ্চল বা প্রদেশের জনগণের মধ্যেও কর বহন ক্ষমতার তুলনা করা যেতে পারে। একটি দেশের কোনো অঞ্চলের জনগণ অন্যান্য অঞ্চলের তুলনায় মোট যে কর দিতে পারে তাকে আপেক্ষিক কর বহন ক্ষমতা বলা হয়। সাধারণত ব্যয়ভার মেটানোর জন্য রাজ্য বা প্রাদেশিক সরকার কেন্দ্রীয় বা ফেডারেল সরকারকে কি পরিমাণ কর প্রদান করে তা তুলনা করে আপেক্ষিক কর বহন ক্ষমতা পরিমাপ করা যায়। এটি তাহলে বুঝতে পারছো যে তোমরা, আমরা বলছি যে নর্মাল যে সরকারি ব্যয়ভার আছে সেটা মেটানোর জন্য যে সমস্ত দেশগুলোতে প্রাদেশিক সরকার আছে, সেই প্রাদেশিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারকে কি পরিমাণ কর প্রদান করে তার তুলনা করেই আপেক্ষিক কর বহন পরিমাপ আমরা করতে পারি। এছাড়াও দুই বা ততোধিক দেশের আপেক্ষিক কর বহন ক্ষমতার তুলনার মাধ্যমে বোঝা যায় কোন দেশের কর প্রশাসনের কর আদায়ের দক্ষতা বেশি আর কোন দেশের কম। যদি একই ধরনের জনগণ, একই আয়ের জনগণ একই জীবনযাত্রার মান নির্ধারণ করে সেই ধরনের জনগণ দুটি দেশে থাকে, এবং সেই দুটি দেশের যদি আমরা করের পরিমাণ পরিমাপ করি, কর বহন ক্ষমতা, এবং সেটার থেকে পরিমাপ করে আমরা বুঝতে পারবো যে কোন দেশের জনগণের কর আদায়ের যে প্রশাসন আছে তারা কতটা দক্ষ। তাহলে আপেক্ষিক কর বহন ক্ষমতাটি হচ্ছে যে দুটি সময়ের, দুটি ভিন্ন সময়ের বা দুটি দেশের কর বহন করার ক্ষমতা। এখন দেখা যাচ্ছে যে আমরা আসলে এই আলোচনা থেকে বুঝতে পারছি যে আপেক্ষিক কর বহন ক্ষমতাই বলি কিংবা চরম কর বহন ক্ষমতাই বলি, এ দুটো কিন্তু সব দেশে একরকম হচ্ছে না, ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। বিশেষ করে আমরা যদি উন্নত এবং অনুন্নত এই দুটি দেশের প্রেক্ষিতে এই আলোচনাটি করি, তাহলে দেখব যে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ এই দুটির মাঝখানে কর বহন ক্ষমতার মাঝখানে কিছুটা পার্থক্য রয়েছে। অর্থাৎ দেখা যায় যে উন্নত এবং উন্নয়নশীল দেশসমূহে কর বহন ক্ষমতার ব্যাপক ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন উন্নত দেশে কর বহন ক্ষমতা যেখানে জিডিপি এর 30% বেশি হয়, সেখানে উন্নয়নশীল দেশে দেখা যায় যে কর বহন ক্ষমতা মাত্র 15 থেকে 20% মধ্যে সীমাবদ্ধ থাকে।
একটি দেশের কর বহন ক্ষমতা আসলে ওই দেশের আত্মনির্ভরশীলতার প্রতীক। তাই উন্নয়নশীল দেশসমূহের কর বহন ক্ষমতা কম থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে পরনির্ভরশীলতা বেশি দেখা যায়, এবং এই দেশগুলো সাধারণত দেখা যায় যে অর্থনৈতিকভাবে কিছুটা পশ্চাৎপদ থাকে। এই সমস্ত যে দেশগুলো আছে সেই সমস্ত দেশসমূহে রাষ্ট্র যেমন জনগণের মৌলিক চাহিদাগুলো ঠিকভাবে পূরণ করতে পারে না, ঠিক তেমনি ভাবে জনগণের একটি অংশের মধ্যেও দেখা যায় যে দেশপ্রেমের কিছুটা ঘাটতি রয়ে গিয়েছে। অপরপক্ষে আমরা যদি উন্নত দেশসমূহের কথা চিন্তা করি তাহলে সেই দেশগুলোর দেখা যায় যে কর বহন ক্ষমতা বেশি থাকায় তারা দেশ পরিচালনা করার জন্য প্রচুর রাজস্ব সংগ্রহ করতে পারে, এবং তাদের পক্ষে জনগণের মৌলিক যে চাহিদাগুলো আছে সেটা পূরণ করা কোনো সমস্যা সৃষ্টি হয় না, এবং এর ফলে দেখা যায় যে সেই দেশের যে জনগণ আছে তাদেরও রাষ্ট্রের প্রতি একটি আলাদা দায়বদ্ধতা থেকে যায়। এখন আমরা একটু দেখি যে উন্নত দেশে আমাদের যে কর বহন ক্ষমতা বেশি হওয়ার কারণগুলো কি। প্রথমে হচ্ছে যে সম্পদ এবং জাতীয় আয় বেশি। উন্নত যে দেশগুলো আছে তাদের দেখা যায় যে ব্যক্তিগত এবং জাতীয় সম্পদ দুটোর পরিমাণই অনেক বেশি থাকে। আবার এই সমস্ত দেশসমূহে জাতীয় আয়ের পরিমাণও অনেক বেশি। তাই স্বাভাবিকভাবে এদেশের জনগণের কর বহন ক্ষমতাও বেশি থাকে, এবং এদের দেখা যায় যে গড় হার জিএনপি এর প্রায় 25% কাছাকাছি হয়। জিডিপি এর আয়তন অনেক বেশি। এই সমস্ত যে দেশগুলো আছে আমাদের, অর্থাৎ উন্নত দেশ আমরা যাদেরকে বলছি, সে সমস্ত দেশের যদি আমরা বিবেচনা করি দেখা যায় যে এদের জিডিপি এর আয়তনটি অনেক বেশি, অর্থাৎ এদের মাথাপিছু জিডিপিওটি অনেক বেশি হয়। অনেক উন্নত দেশ আছে দেখা যায় যাদের মাথাপিছু আয় $10,000 থেকে শুরু করে $1,00,000-ও বেশি হয়, এবং উন্নত দেশগুলোর কর জিডিপি অনুপাতও দেখা যায় যে অনেক বেশি হয়, এবং সেই জন্যই তাদের কর বহন ক্ষমতাও অনেক বেশি। আয়ের সুষম বন্টন। উন্নত দেশগুলোতে দেখা যায় যে মোটামুটি ভাবে আয়ের সুষম বন্টন আছে, এতে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ভাবে করের আওতায় আসে এবং এতে কর বহন ক্ষমতাটি তাদের বেশি হয়। সামাজিক নিরাপত্তা। আমরা জানি উন্নত যে পৃথিবীর দেশগুলো আছে, উন্নত দেশ, তারা সবাই প্রায় কল্যাণ রাষ্ট্রের অধীনে, অর্থাৎ এখানে নিরাপত্তার সামাজিক যে নিরাপত্তার পরিধি সেটি অনেক বেশি, অর্থাৎ বেকার ভাতা, চিকিৎসা সুবিধা, শিক্ষার ব্যবস্থা, এ সমস্ত সহ যাবতীয় মৌলিক চাহিদা রাষ্ট্র পূরণ করতে সচেষ্ট থাকে। এতে দেখা যায় যে মানুষ তার আয়ের উল্লেখযোগ্য অংশ রাষ্ট্রকে কর হিসাবে প্রদান করতে পারে, অর্থাৎ জনগণের কর বহন ক্ষমতাটাও সেখানে অনেক বেশি হয়। যথাযথ কর কাঠামো। যেহেতু উন্নত দেশসমূহ করের ভিত্তিটি অনেক সম্প্রসারিত থাকে, সঠিক কর হার থাকে, এবং করের যে কানুনগুলো আছে সেটি অনুসরণের মাধ্যমে কর কাঠামোকে সুশৃঙ্খলভাবে সাজানো হয়, এবং এর ফলে এসব দেশে কর বহন ক্ষমতাটিও বেশি থাকে। আবার এছাড়াও দেখা যায় যে উন্নত দেশসমূহ কর রাজস্ব কেবল কয়েকটি করের উপরে নির্ভরশীল না, অর্থাৎ কর ব্যবস্থায় বিভিন্ন ধরনের করের উপস্থিতিও লক্ষ্য করা যায়, এবং এর ফলেও দেখা যায় যে এদের কর বহন ক্ষমতাটি বেশি। আইনের যথাযথ প্রয়োগ। কর সংশ্লিষ্ট বিভিন্ন আইনের যে যথাযথ প্রয়োগ তা আমরা উন্নত দেশে দেখতে পাই। কেউই আইনের ঊর্ধ্বে নয়, সকলকে এখানে আইনের আওতায় আসতে হয়, অর্থাৎ আইনের সঠিক প্রয়োগের জন্য সেখানে কর বহন মাত্রাটি বেশি। নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি। উন্নত দেশগুলোতে দেখা যায় যে মুদ্রাস্ফীতি সবসময় প্রায় নিয়ন্ত্রণে থাকে, ফলে কর বহন ক্ষমতার উপরে কোনো ধরনের ব্যাঘাত হয় না, এবং কর বহন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি থাকে। এরপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। উন্নত দেশগুলোতে দেখা যায় যে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম, এবং সেই দেশগুলোতে নির্ভরশীলতার হারও অনেক কম থাকে। সেখানে দেখা যায় যে কর্মক্ষম লোকের সংখ্যাই বেশি, অর্থাৎ সেখানে নারী পুরুষ উভয়ই কাজ করে, শিশুর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে, অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে জনসংখ্যা বৃদ্ধির হার কম, কর্মক্ষম লোকের সংখ্যা বেশি,
এবং নির্ভরশীলতার হার কম। এই বিভিন্ন কারণে সেখানে দেখা যায় যে কর বহন ক্ষমতাটি এই সমস্ত উন্নত দেশগুলোতে বেশি হয়ে থাকে। উন্নত দেশসমূহে যেমন কর বহন ক্ষমতা বেশি, তেমনি বিপরীতক্রমে আবার উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু কর বহন ক্ষমতাটি হচ্ছে কম। তো সেই দেশগুলোতে কেন কর বহন ক্ষমতা কম, চলো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। উন্নয়নশীল দেশে কর বহন ক্ষমতা কম হওয়ার প্রথম কারণটি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে মাথাপিছু আয় কম। উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় যে মাথাপিছু আয় খুবই কম থাকে। কোনো কোনো দেশে দেখা যায় যে মাথাপিছু আয় $1500 বেশি হয় না। তো এরূপ অবস্থায় যে জনগণের যে মৌলিক চাহিদা তা আসলে পূরণের জন্য পর্যাপ্ত হয় না, যার ফলে দেখা যায় যে এই সমস্ত দেশগুলোতে জনগণের কর বহন ক্ষমতা অবশ্যই সংকীর্ণ বা কম থাকে। কর কাঠামোর দুর্বলতা। উন্নয়নশীল দেশসমূহে সংকীর্ণ কর ভিত্তি, কর হারের অসঙ্গতি, করের কারণের যথাযথ প্রতিফল না থাকায় দেখা যায় যে কর কাঠামোটি দুর্বল ধরনের হয় এবং এর ফলে জনগণের কর বহন ক্ষমতা কমে যায়। আমরা কর কাঠামো সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করেছি, আমার মনে হয় তোমরা সেটি মনে রেখেছো এবং সেটি থেকে ধরতে পেরেছো যে আসলে কর কাঠামোর দুর্বলতাটা কোন জিনিস। মুদ্রাস্ফীতির ব্যাপকতা। উন্নয়নশীল দেশসমূহে দেখা যায় যে অর্থনীতির বৈশিষ্ট্যগত কারণেই এখানে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিলে সেটি জনগণের ক্রয় ক্ষমতাকে যেমন সংকুচিত করে ফেলে, ঠিক পাশাপাশি তেমনি মানুষের কর বহন ক্ষমতাটাকেও কমিয়ে ফেলে। সুতরাং এজন্যই দেখা যায় যে মুদ্রাস্ফীতির ব্যাপকতার উপস্থিতিতে উন্নয়নশীল দেশে কর বহন ক্ষমতাটি কমে যায়। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। উন্নয়নশীল দেশগুলোতে আমরা জানি আসলে সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি থাকে এবং শুধু সেটিই নয়, এই উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় যে নির্ভরশীল জনসংখ্যার ক্ষমতাও অনেক বেশি এবং যারা কর্মক্ষম জনগোষ্ঠী থাকে তাদেরও আবার একটি বিশাল অংশ থাকে বেকার, যার ফলে দেখা যায় যে এই আমাদের উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকা, নির্ভরশীল জনসংখ্যা বেশি থাকা, কর্মক্ষম জনগণের মাঝখানে একটি অংশ বেকার থাকা এবং পুরুষ মহিলার মাঝখানে আবার মহিলারা বেকার থাকা, এই সমস্ত কারণে এই সমস্ত দেশের জনগণের দেখা যায় যে কর বহন ক্ষমতাটি আসলে কম হয়ে থাকে। অকার্যকর অর্থনৈতিক নীতি। উন্নয়নশীল দেশসমূহে দেখা যায় যে বিভিন্ন অর্থনৈতিক নীতিমালা, বিশেষত রাজস্ব নীতি, অর্থনীতি এবং বাণিজ্য নীতি, এগুলোর মাঝখানে যথাযথ কার্যকারিতা লক্ষ্য করা যায় না, যা স্বাভাবিকভাবে কর বহন ক্ষমতাকে কমিয়ে দেয়। দুর্নীতি বেশি। দেখা যায় যে উন্নয়নশীল দেশগুলোতে আসলে দুর্নীতির পরিমাণটি কিছুটা হলেও উন্নত দেশের তুলনায় বেশি থাকে এবং এই দুর্নীতি বেশি থাকার কারণে দেখা যায় যে দেশের সকল খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় না এবং জবাবদিহিতা না থাকায় জনগণের মাঝখানে দুর্নীতি এবং কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি থাকে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কর ফাঁকি দিলেও শাস্তি পেতে হয় না। সুতরাং এই সমস্ত কারণে এই দেশে উন্নয়নশীল দেশগুলোতে কর বহন ক্ষমতাটি বেশ কম হয়। এরপরে হচ্ছে যে কর জিডিপির অনুপাতটি হচ্ছে কম। দেখা যায় যে উন্নয়নশীল দেশগুলোতে কর জিডিপির যে অনুপাতটি আছে সেটি তুলনামূলকভাবে বেশ কম হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পড়লাম ট্যাক্সেবল ক্যাপাসিটি বা কর প্রদানের ক্ষমতা সম্পর্কে। তো এটি আমরা দেখলাম যে ব্যক্তির ক্ষেত্রে কীরকম হয় কিংবা একটি দেশের প্রেক্ষিতে আমরা এটি আলোচনা করলাম যে একটি দেশের জনগণের ট্যাক্সেবল ক্যাপাসিটি কিসের উপর নির্ভর করে এবং কেন কোনো দেশের কর বহন ক্ষমতা কম হয়, কোনো দেশের বেশি হয়, এ সম্পর্কেও আমরা আলোচনা করেছি। এবং এই টপিকটি শেষ করার মধ্য দিয়েই আমরা যে একটি বড় চ্যাপ্টার পড়ছিলাম বার্ডেন অফ ট্যাক্সেশন, সেটি শেষ হলো। তো এই চ্যাপ্টারটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে তোমরা পাবলিক ফিন্যান্সের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে পারবে এবং এই অধ্যায়টি থেকে তোমাদের পরীক্ষায় সবসময়ই প্রশ্ন থাকে। সুতরাং সেজন্যও তোমরা যখন এটি পড়বে, চ্যাপ্টারটি পড়ার সঙ্গে সঙ্গে এর সঙ্গে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে সে পরীক্ষার বিভিন্ন, সেগুলো
সমাধান করার চেষ্টা করবে। আমার মনে হয় যে তোমরা যদি নিজেরা ক্লাসগুলো দেখে একটু বই পড়ো এবং তারপরে প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই পারবে। আর যদি এ নিয়ে কোনো সমস্যা হয়, আমার ক্লাসের পরে আমি কিন্তু একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসে তোমরা ইচ্ছা করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তাহলে তোমাদের অন্য যে সমস্ত সমস্যা আছে পরবর্তী ক্লাসে তার সমাধান করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আমার ক্লাস আজ এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।